গুড ইভিনিং দোলন মুখোপাধ্যায়। আচ্ছা, আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে? একটু প্লিজ বলবেন। অরিজিৎ নিয়োগী, রঞ্জিতা পাল, গুড ইভিনিং। একটু জাস্ট বলবেন আমার সাউন্ডটা, ভয়েসটা ক্লিয়ার আছে, আমি কি অডেবল? একটু প্লিজ বলবেন। আমি তাহলে লাইভটা শুরু করে দেবো, সময় নষ্ট বেশিক্ষণ করবো না। হ্যাঁ, নমস্কার অরিজিৎ বাবু। অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি অন্য মোবাইল থেকে করছি আজকে লাইভটা, সেই কারণের জন্য জিজ্ঞেস করছি কথাটা। আমার মোবাইল তো সাউন্ড পুরো চলে গেছে, ও নিয়ে লাভ নেই, আমি অন্য মোবাইল থেকে করছি। ভয়েস ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি শুরু করে দিচ্ছি আজকের লাইভ। যারা যারা জয়েন করার আস্তে আস্তে জয়েন করে নেবেন, শুনে নেবেন। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, ভালো থাকাই স্বাভাবিক। হাই, গুড ইভিনিং সুচরিতা সেন। স্টার্ট করছি আজকে একটা ঠাকুরের গল্প দিয়ে, যদিও ঘটনাটা ঠাকুরের যে ঘটনাটা আজকে বলবো আপনাদের সামনে, সেটা আমাকে পাঠিয়েছে কোয়েনা বাসুর। এর আগে আমি কোয়েনার একটা ছোট্ট মেয়ে কোয়েনার ঘটনা আমি রঞ্জিতা পাল খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। গরমের সময় গরম থাকবে, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, গরমের চিন্তা করে হবে না। গরম চলবে গরমের মতন, আমাদের চলতে হবে আমাদের মতন, আমাদের কাজ করতে হবে আমাদের মতন, তাই না? হাই বৈশালী কুণ্ডু। আজকে কোয়েনা আমাকে অনেক দিন ঘটনাটা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো স্ক্রিপ্টিং করা হয়নি বলে আমি অনেক দিন ধরে বলতে পারছি না। তার থেকেও বড় কথা, আমি গত 2 সপ্তাহ লাইভে আসতে পারিনি। 2 সপ্তাহ কি বলতে গেলে 3 সপ্তাহ আমি লাইভে আসতে পারিনি। তা আজকে সেই জন্যই এই ঘটনাটা দিয়ে আজকে শুরু করছি আজকের লাইভটা। বৃন্দাবনের আজকে একটা কাহিনী আপনাদের সাথে একটু শেয়ার করছি। কথাটা হলো, বৃন্দাবনের খুব প্রিয় একজন ঠাকুর শ্রী রাধারমন জিউ। অনেকেই নাম শুনেছেন, আমিও নাম শুনেছি রাধারমন জিউয়ের নাম। বৃন্দাবনে যাকে বলে লাডলা ঠাকুর, এবং ইনি হচ্ছে স্বয়ংভূ। বৃন্দাবনে শ্রী গোপাল ভট্ট গোস্বামী বলে ভগবান বিষ্ণুর একজন খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন। তো উনি একবার নেপালের মুক্তিনাথ মন্দির নামক একটা মন্দিরে গিয়েছিলেন, এবং মন্দিরের কাছেই গান্ডগী নদী বলে একটা নদী ছিল। উনি ওই নদীতে স্নান করে ওঠার সময় উনি নিজের ধুতির কোছায় 13টি শিলাগ্রাম দেখতে পান। উনি মনে করেন হয়তো ভুল করে এসেছে, এই ভেবে উনি সেগুলোকে আবার জলের মধ্যে ডুবিয়ে দেন, দিয়ে আরেকবার ডুব দেন জলে। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, ওনার সাথে আবার সেই 13টা শালগ্রাম শিলা উঠে এলো আবারও সেই। তখন উনি বুঝতে পারেন যে হয়তো ভগবান ওনার কাছে যেতে চাইছে, তাই উনি সেই 13টি শিলা সাথে করে বৃন্দাবনে নিয়ে আসেন, এবং বৃন্দাবনে নিয়ে আসার পর উনি রোজ তাতে নিত্য সেবা করতেন, এবং রাতে ওনার বাড়ির উঠোনের একটি গাছে একটা শালু কাপড়ে মুড়ে সব ওই 13টা শিলাকে, শালগ্রাম শিলাকে উনি তুলে রাখতেন। আবার পরের দিন সকাল হলে উনি নামাতেন। এবার একবার কি হয়, ওখানে একজন ব্যবসায়ী আসেন সব ঠাকুরের জন্য সুন্দর সুন্দর পোশাক আর সজ্জা নিয়ে। এটা দেখে গোপাল ভট্ট স্বামী খুব সাজ জাগে মনে, যে উনি নিজের মনের মতন ঠাকুরকে বলে ওঠেন, ইস, তুমি যদি শালগ্রাম শিলা না হয়ে মূর্তি হতে, তাহলে আমি হয়তো মনের মতন তোমাকে সাজাতে পারতাম। এই বলে উনি রাতের নিত্য সেবা দিয়ে 13টি ঠাকুরকে তুলে দেন গাছের ওপর। এবার পরের দিন যখন উনি সেই শালু নাবালো উনি দেখেন 12টি শালগ্রাম শিলা আছে, আর একটা শিলা ত্রিভঙ্গ মুরারি মূর্তিতে পরিণত হয়েছে। সেই ঠাকুরই হচ্ছে আমাদের রাধারমন জিউ। বারবার আমি যে কোনো ঠাকুরের গল্প কেন, যে কোনো জায়গাতেই একটাই কথা বলি, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সেই দিন উনি বিশ্বাস করে এই কথাটা বলেছিলেন যে তোমরা যদি এই শালগ্রাম শিলা না হতে, তাহলে আমি তোমাদেরকে সুন্দর ঠাকুরের ড্রেস পরাতে পারতাম। অবভিয়াসলি একটা শালগ্রাম শিলাকে ড্রেস পরাতে গেলে যতটা কারসাজি করতে হবে বা যতটা কিছু করতে হবে, তেমনি একটা মূর্তি হলে সেটা করতে হয় না। মূর্তির একটা ড্রেস থাকে আলাদা পরিয়ে দেয়, আমরা যেমন লোকনাথ বাবাকে আলাদা করে ড্রেস পরিয়ে দিতে পারি, তাই না? দেখুন, উনি ওটা বিশ্বাস করেছিলেন বলেই পরের দিন উনি দেখতে পেলেন রাধারমন জিউয়ের মূর্তিটা।
এবার ওই রাধারমণ জীবের দুটো গল্প আছে, তার মধ্যে আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। প্রথম যে গল্পটা সেটা হলো একদিন ঠাকুরের সকালে শৃঙ্গার এর সময়ের কথা। মন্দিরে ভক্তদের ভিড় ইতিমধ্যে জমেছে, ওদিকে 2 ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করেও তাকে জামা পরানো যাচ্ছে না। একদম ঠাকুরের মাপ দিয়ে জামা হয়, ছোট হচ্ছে নইলে বড় হচ্ছে। মন্দিরে পুরোহিতরা একদম নাজেরার অবস্থা। এমন সময় ঠাকুরের প্রধান সেবায়েত তথা পুরোহিত মশাই এসে হাজির হন। উনি একটু রেগেই ঠাকুরের উদ্দেশ্যে বলেন, এই রইল আপনার জামা, 15 মিনিট সময় দিচ্ছি, ভেবে দেখুন পরবেন কি পরবেন না। আপনি না পড়লে আমাদের কোনো সমস্যা নেই, সব ভক্তরা এসে গেছে, আমি কিন্তু এবার পর্দা সরিয়ে দেবো। এবার আপনি ভাবুন, ভক্তরা আপনাকে এভাবে দেখলে আপনার ভালো লাগবে তো? মানে সরাসরি বলতে গেলে ঠাকুরকে থ্রেট দেয়া যে তুমি জামা পরছো না, তোমার জামা যদি না পড়তে হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরপর জামাটা তুমি তোমার মতন করে পরে নাও, নইলে আমি কিন্তু পর্দা খুলে দিচ্ছি, তোমাকে এই অবস্থায় ভক্তরা তোমাকে দেখবে। আর যদি না চান তাহলে 15 মিনিটের মধ্যে জামার পোশাকটা পরে নিন। তারপরেই যেই পোশাক 2 ঘন্টা ধরে পরানো গেল না, ঠিক 15 মিনিটের মধ্যে সেই পোশাকটা ঠাকুর নিজেই সুন্দর করে পরে নিলেন। এটাকে কি বলবেন? এটাকে লীলা বলবেন না? এটাই তো সত্যি না? তাই এটাকে বলে লীলা, আমি তাই মনে করি। ঘটনা দুটো কেমন লাগলো আমাকে কোয়েনা বাসু পাঠিয়েছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ও বহুদিন আমাকে ঘটনাটা পাঠায়। কোয়েনা ঠাকুরের ঘটনা তো পাঠায়, এর আগেও ভৌতিক ঘটনা আমার কাছে পাঠিয়েছে। আজকে ঠাকুরের ঘটনা দুটো ওরই পাঠানো, যারা শুনতে পারেনি অবশ্যই রেকর্ডিং শুনে নেবেন। ঘটনা দুটো সত্যি অসম্ভব ভালো। আর কোয়েনার জন্য অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক দেবেন, কারণ কোয়েনা ভালোবেসে আমাদের জন্য, আমাদের সকলের শোনবার জন্য পাঠিয়েছে। এর আগেও দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠের ঘটনাও কোয়েনা আমাকে পাঠিয়েছিল, আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। এবার আসছি অনেকদিন পর ঠাকুরের ঘটনা বললাম, এবার আসছি একটু ভৌতিক ঘটনায়। আজকে যাদের দুজনের ঘটনা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি, তারা দুজনেই আমাদের গ্রুপের সদস্য এবং একজন সদস্যা। অনেকেই তাদেরকে চেনেন। একজন হচ্ছে মিতালি বাসু পাল, যার ঘটনা উনি আমাকে আগেও বলেছেন, আজকেও বলবো ওনার ঘটনা। আর বলবো আজকে সোমাঙ্কদার ঘটনা বলবো। সোমাঙ্কদার ঘটনা অনেকগুলো আমার কাছে জমে আছে, আর প্রচুর রিকোয়েস্ট আসছে সোমাঙ্কদার ঘটনা নিয়ে। দুটো ঘটনাই আজকে আপনাদের সাথে আমি বলার চেষ্টা করছি। কেমন লাগছে লাইফটা? মেরে লাগছে না তো? মানে ওই গরমের মতন মানে অসুবিধা হচ্ছে না তো, তাই না? লাইফটা ভালো লাগছে তো? ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন। মানে আমার জন্য নয়, যারা আপনাদেরকে ঘটনা আমার থ্রু দিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছে তাদের জন্য। মিতালি বসুপাল যে ঘটনাটা আজকে আমার কাছে আপনাদের কাছে পাঠিয়েছে, উনি গড়িয়াতেই থাকেন এবং এটা 2-3 বছর আগেকার ঘটনা। আমি জায়গাটা বলছি না, তবে এখান থেকে খুব কাছাকাছি। ঠাকুরকে মাঝে মধ্যে একটু বকুনি দিতে, একদম ঠিক কথা। তার কারণ একদম এটা তো রাইট। তার কারণ আপনি যদি তাকে ভালো না বাসেন, আপনি তাকে বকুনিও দিতে পারবেন না। সুতরাং সেইভাবে শ্রদ্ধা করতে হবে, সেইভাবে ভালোবাসতে হবে। লোকনাথ বাবার কাছে আমার যত আবদার, যত ভালোবাসা, সমস্ত কিছু সেমনি তত সব কিছু বলতে পারেন, সব কিছু। আপনারা আমার লোকনাথ বাবাকে দেখেছেন তো নিশ্চয়ই, জাস্ট একটু দূর থেকে দেখুন, দেখতেই পাচ্ছেন লোকনাথ বাবাকে, লোকনাথ বাবার মূর্তি, ঠিক আছে। আমি আজ পর্যন্ত লোকনাথ বাবার কাছে বসে আমার বাড়িতে যারা যারা এসে যা চেয়েছেন তারা তাই পেয়েছেন। এবং ছেড়ে দিন আমার কথাটা, আমি তো রোজ চাই, কারণ আমি তো ভিখারি, আমি তো সকালবেলা থেকে উঠে চাইতে শুরু করি। সুতরাং আমি যা চেয়েছি আজ পর্যন্ত কোনোদিন আমাকে দেয়নি, এরকম হয়নি। মানে যা অসাধ্য কিছু হলেও সেটা আমি পেয়েছি লোকনাথ বাবার কাছে। তা যাই হোক, মানে আমি এখানে বলবো না কখনো লোকনাথ বাবা আমার বাড়িতে যিনি রয়েছেন, যে মূর্তি রয়েছেন, তিনি খুব জাগ্রত, এটা কখনোই বলবো না। কারণ আপনি জাগাতে পারলে তবেই সে জাগ্রত। জাগ্রত তাকেই বলে। সুতরাং সবাই জাগ্রত, সব ঠাকুর জাগ্রত। আপনার বাড়িতে যিনি আছেন তিনিও জাগ্রত, কারণ আপনি তাকে জাগাতে পেরেছেন। কারণ একটা কথা মনে রাখবেন, ভক্তের যেমন ভগবানকে দরকার, ভগবানের ভক্তকে দরকার। নিশ্চয়ই ঘটনাটা মা মনসার ঘটনাটা মনে আছে। চাঁদ বলে দিয়েছিলেন, চাঁদ সদাগরের যদি পুজো পায় তাহলে ধরতিতে তার পুজো হবে, কারণ তাকে তো কষ্ট করতে হয়েছিল, তাই না? সে গল্প আমরা সবাই তাই জানি। তা সেই জন্য বললাম, ভগবানকে আমরা ভগবানের আসনে বসিয়ে রাখলে ওরকমভাবে হয় না। আমি মহাদেবকে সেইভাবেই ডাকি, লোকনাথ বাবাকে সেইভাবেই ডাকি, কারণ মনটা দিয়ে ডাকতে হয়, আর কিছুই না। অবশ্য সবসময় তো দিতে পারি না, কারণ বিভিন্ন ধরনের চিন্তা, আর পুজো করতে বসলে বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে।
আসছি এবার ঘটনাতে, আর সময় নষ্ট করব না। মিতালি বসু পালের যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটা 2-3 বছর আগেকার ঘটনা। এটা ওনার দিদির পাড়ার ঘটনা। দিদির পাড়াতে ঘটনাটা ঘটেছিল। ওনাদের পাড়াতে একটা পরিবার ছিল, সেই পরিবারটা ছিল মানে কি বলবো, পয়সা কড়িতে স্বাচ্ছল্য ওরম কোনো ব্যাপার ছিল না। কারণ ভদ্রলোকের হাজব্যান্ড ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ভদ্র মহিলা ছিলেন স্কুল টিচার। তার একটা মেয়ে ছিল আর শাশুড়ি, এই 4 জনের সংসার ছিল। কিন্তু সবসময় যে টাকার স্বাচ্ছন্দ্য থাকলেই যে রিলেশনশিপটা ঠিক থাকে তা কিন্তু নয়, এটা আমি আপনি সব ভালো করে বুঝি। রিলেশনশিপটা ওনাদের খুব খারাপ ছিল এবং রেগুলার বলতে গেলে ভদ্রলোক ভদ্র মহিলার মধ্যে ভীষণ ভীষণ রকম অশান্তি ঘটত এবং এই অশান্তি কোনো কোনো রাতে পাড়ার লোকেরা দেখতো যে চরম জায়গায় পৌঁছতো অশান্তিটা। যা হওয়ার তাই হয় যে এই চরম জায়গায় ব্যাপারটা পৌঁছতে পৌঁছতে মানে একটা ঘটনা ঘটেই, হয় আজকালকার দিনে 398 হয় অথবা অন্য কিছু ঘটে, তাই না? সেই তাদের জীবনেও ঠিক তাই ঘটেছিল, মানে তাই ঘটতে বাধ্য হয়েছিল। হঠাৎই ভদ্রলোক একদিন মানে এরম চূড়ান্ত ঝামেলা যখন হচ্ছে সেই অবস্থায় ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে যায়, রেগে মেগে বেরিয়ে যায়। এবং ভদ্রলোক যেই রেগে মেগে বেরিয়ে যায়, ভদ্রমহিলা জানে এটা রোজকার ব্যাপার, ও চিৎকার করবো, বাজে কথা বলবো, আবার চলে যাবে, আবার রাত্রিবেলা বাড়ি ঘরের পায়রা ঘরে ফিরে আসবে। সেদিন এই ঘরের পায়রাটা আর ঘরে ফেরেনি। ভদ্রমহিলা খুব টেনশানে পড়ে যায়, মানে এটা তো রোজকারের ব্যাপার ছিল, কিন্তু রোজকারের ব্যাপারের মতন রোজকারের ব্যাপারটা ঘটলো না। খুব টেনশানে পড়ে যায় ভদ্রমহিলা তখন কি করে, ভদ্রমহিলা চারিদিকে খোঁজ করতে শুরু করে, পুলিশে খবর দেয়, এগুলো করতে শুরু করে। পাড়ার লোকেরাও জানে যে এদের মধ্যে রিলেশনশিপটা খুব খারাপ, কী করবে, কাউকে দোষারোপ করে লাভ নেই, খোঁজাখুঁজি সব শুরু হয়। একদিন বাদে, যেদিন হারিয়ে গেছিলো তার একদিন বাদে ভদ্রলোককে পাওয়া যায় বাড়ির কাছাকাছি একটা পুকুরের মধ্যে পাওয়া যায়, তার বডিটা ভাসতে দেখা যায়। দুঃখের ঘটনা, সকলেরই ব্যাপারটা দুঃখ, চাপা ক্ষোভগুলো থাকে, কিন্তু কি করবে, মানুষ তো চলে গেছে, এখন আর ক্ষোভ দেখিয়ে দুঃখ দেখিয়ে তো কোনো লাভ নেই, তাই না? আমরা এগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বুঝি না। মানুষ যখন বেঁচে থাকে আমরা তখন তার দাম দিতে পারি না, যখন চলে যায় তখন আমরা দাম দিতে পারি। আজকের দিনে আমি এটা বলছি না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় একটা রিলেশনশিপের বিশাল বড় প্রবলেম প্রত্যেকের ক্ষেত্রে, মানে দেখা যায়, মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখা যায়। যদি আমরা একটু মানিয়ে নিতে পারি না তাহলে অনেক সংসার বেঁচে যাবে, এরকম ঘটনাগুলো ঘটবে না। তা যাই হোক, খুব কষ্ট করে মারা গেছেন। জলে ডুবে মরে যাওয়া মানে শ্বাসরোধ, জল মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে ভদ্রলোক মারা গেছেন। তা বাড়িতে এরপর রয়েছে কে, ওয়াইফ রয়েছেন, তার মেয়ে রয়েছেন, আর ভদ্রলোকের মা মানে শাশুড়ি, ভদ্রলোকের শাশুড়ি, এই 3 জন। ভদ্রলোক সুন্দর বাড়ি করেছিলেন, 2 তলা বাড়ি, 2 তলাটা ছাদ ছিল আর 1 তলাটাই ছিল প্রথমে যে ঘরটা ছিল, দরজা দিয়ে খোলার পর ওনার ঘর ছিল, তার পাশেই ছিল তার মায়ের ঘর, মাঝখানটা একটা ডাইনিং স্পেস ছিল, তার ঠিক উল্টো দিকে ছিল কিচেন বাথরুম, আর একটা বেডরুম ছিল ওই মায়ের ঘরের ঠিক উল্টো দিকে। এবং মায়ের ঘর থেকে এবং ওনার ঘর থেকে ডাইনিং রুমটা পুরোপুরি দেখা যেত। মানে সেই জন্য, মানে বাড়ির ঘটনা আপনাদের বলছি তো, সেই জন্য এই ব্যাপারটা আপনাদের না বললে আপনারা ক্লিয়ার হবেন না। তা মানে মানে ওনার যে মার যে ঘর থেকে ডাইনিংটা দেখা যায়, ডাইনিংয়ের বাঁদিকে হচ্ছে কিচেন বাথরুম, আর ডান দিকে হচ্ছে মেন দরজা, আর তার পাশেই হচ্ছে ছেলের ঘর ছিল। তা যাই হোক, মারা গেছেন অনেক কষ্টে, অনেক দুঃখে, বাড়ির সকলের মধ্যে শোকের ছায়া। ছেড়ে দিন মায়ের কথাটা, ছেড়ে দিন, সন্তান চলে গেলে তার মায়ের কী অবস্থা হয় সেটা সেই মাই যে বলতে পারে। হঠাৎ একদিন দুপুরবেলায় ওনার ভদ্রলোকের ওয়াইফ আর মেয়ে শুয়ে ঘুমোচ্ছিল, মেয়ে 7 বছর বয়স, শুয়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ঝনঝন ঝনঝন করে বাসন পড়ে যাওয়ার আওয়াজ হলো, এবং রান্নাঘর থেকে যখন বাসন পড়ে যাওয়ার আওয়াজ হলো, ওরা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, মা আর মেয়ে দুজনে মিলে পড়িমড়ি করে দৌড়ে যখন রান্নাঘরে গেছেন, রান্নাঘরে গিয়ে দেখছেন যে কি আছে, কোনো বাসন কেন, কোনো কিছুই নেই। যে অবস্থায় রান্নাঘরটা রাখা ছিল, রান্নাঘরটা পার্টিকুলারলি ঠিক সেই রকম অবস্থাতেই তো রয়েছে, কোনো কিছু মানে খারাপ হয়নি। আশ্চর্যের ব্যাপার, সত্যি আশ্চর্যের ব্যাপার। তখন তো
ওদের কীরকম একটা যেন লাগলো বাড়ির মধ্যে, যে এটা কি হলো, মানে এরম তো হওয়ার কথা নয়, তাহলে কি হলো। এরপর আর একদিন, সেকেন্ড দিনের ঘটনাটা বলি। বাচ্চা মেয়েটা, 7 বছরের মেয়েটা, ওদের বারান্দা ছিল, সেই বারান্দাতে খেলছিল, আর ওর মা ওর ঘরে ছিল, আর শাশুড়ি যেরকম শাশুড়ির ঘরে ছিলেন। দুপুরবেলা নাগাদ হঠাৎ করে বাচ্চা মেয়েটি প্রচণ্ড জোরে তারস্বরে চিৎকার করে উঠলো, মা মা বলে চিৎকার করে উঠলো। এবার মা ওখান থেকে বলছে যে হ্যাঁ রে কী হয়েছে রে, বাচ্চাটাকে বলতে বলতে মেয়েটা আরও তারস্বরে জোরে চিৎকার করে দৌড়তে মায়ের ঘরে চলে আসে। মায়ের ঘরে চলে আসার পর তখন দেখে যেরকম, মা বলছে তোর কী হয়েছে, তুই এরকম করে চিৎকার করে আসছিস কেন, কী হয়েছে তুই। তখন যে মা প্রচণ্ড আমি ভয় পেয়ে গেছি। বলছে কেন, বললো আমি ছাদের সিঁড়ি দিয়ে দেখলাম বাবা হেঁটে উঠে যাচ্ছে। তখন ওর মা বাচ্চাটাকে অভয় দেওয়ার জন্য বোঝালেন যে আরে না তুই বাবার কথা তো সবসময় চিন্তা করিস, সেই কারণের জন্য তোর এরকম মনে হচ্ছে। এরা মনে হওয়ার মতন কোনো কারণ নেই, তোর বাবা তো চলে গেছে, বাবা তো স্টার হয়ে গেছে, বাবা আবার কি করে তোর কাছে আসবে, বাবা তো আসবে না, আসতে পারে না কখনো, স্বাভাবিক কথা। তখন বলছে মা বিশ্বাস করো আমি দেখলাম, বিশ্বাস করো আমি বাবাকে দেখলাম, বাবা হেঁটে হেঁটে ছাদের দিকে উঠে যাচ্ছে এবং ঘুরে আমাকে দেখলো আমাকে। তখন ওর মাও ব্যাপারটাকে একটু থিতিয়ে দেওয়ার জন্য, বাচ্চারা যদি ভয় পায়, থিতিয়ে দেওয়ার জন্য চুপ করে গেল। এর কিছুদিন পর একদিন ওই ভদ্রলোকের মা রাত্রি 9টার মধ্যেই শুয়ে পড়তেন। তা ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছে, উনি শুয়ে পড়েছেন। উনি যখন হয় না বয়স্ক মানুষরা একটু তাড়াতাড়ি শুয়ে, তারপরে শোকাচ্ছন্ন, ছেলে চলে গেছে, একমাত্র ছেলে চলে গেছে, ভালোও লাগে না সারাদিন কিছু। তা ভদ্রমহিলা শুয়ে আছে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলছে মাথার মধ্যে। এই করতে করতে ওনার ঘুমটা একটু গাঢ় হয়ে যায়, আস্তে করে চোখটা বন্ধ করে উনি ঘুমিয়ে পড়েন। ঠিক যখন ঘুমটা এসে গেছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে যখন ঘুমটা এসে গেছে, ঠিক তখন উনি ফিল করলেন, আওয়াজ পেলেন কানে। হয় না আমাদের ঘুমের মধ্যে আওয়াজ পায়, যেরকম পায়ের একটা আওয়াজ পেল, পায়ের খসখস আওয়াজ পেল। উনি যখন পায়ের আওয়াজ পেল তখন ভাবলো যে বৌমার ঘরে তো বৌমা আর নাতনি তো চলে গেছে, ঘুমোয়নি, হয়তো শুয়ে আছে। তা এত রাতে আর বাড়ির মধ্যে কি, তার কি বৌমা উঠলো, এরকম হয় না বয়স্ক মানুষ। তখন উনি ভালো করে চোখ খুললেন, চোখ খুলে তখনও উনি দেখতে পাচ্ছেন ওই পায়ের আওয়াজটা, ডাইনিং রুমে পায়ের আওয়াজ হচ্ছে। যখন এই ব্যাপারটা হচ্ছে উনি তখন কি করলেন, উনি তখন ওই হয় না বয়স্ক মানুষটা একটু উঠে বসে, হালকা উঠে এরকম করে ঘাড় কাত করে, ডাইনিং রুমটা পুরো দেখা যাচ্ছে, দেখছে যে ওই আলো আধারির মধ্যে কেউ একজন ঘুরছে, পাইচারি করছে ওই ডাইনিং রুমের মধ্যে। ওই পাইচারি করা দেখেই ওনার আরও একটু সন্দেহ হলো। উনি আবারও আরেকটু ভালো করে উঠে তাকালেন। যখন উঠে তাকালেন, দেখছেন যখন ঘুরে সেই মানুষটা আসছে, দেখতে পেলেন ওনার ছেলে পাইচারি করছে, সদ্যমৃত ছেলে পাইচারি করছে। যত যাই হোক, ছেলে হোক, বাবা হোক, মা হোক, যাই হোক, মৃত মানুষকে কেউ যদি দেখেন, যত কাছের লোকই হোক, সবাই অ্যাকসেপ্ট করতে পারে না। এটা বলে লাভ নেই। আমরা হয়তো মনে করি একে দেখতে পেলে ভালো লাগতো, ওকে দেখতে পেলে ভালো লাগতো, তাকে দেখতে পেলে ভালো লাগতো, মোটেই ভালো লাগতো না। যখন সত্যি করে সে যদি সত্যি আপনার সামনে চলে আসে, আপনার কতটা সুখকর পরিস্থিতি হবে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। ভদ্রমহিলার ক্ষেত্রে তাই হলো। আপনি হয়তো মনে করতে পারেন নিজের ছেলে এসছে, নিজের ছেলের সামনে এসছে, তার তো উঠে কথা বলা উচিত না, কথা বলার মতন পরিস্থিতি ওনার ছিল না। যাই হোক, ব্যাপারটা উনি প্রচণ্ড জোরে ভয়ের চোটে চিৎকার করে ফেলেন। ওনার ছেলের বউ আর মেয়ে নাতনি তাড়াতাড়ি দৌড়ে আসেন। দৌড়ে আসার পর ওনাকে যখন ব্যাপারটা যখন উনি বলেন, তখন ছেলের বউ কি বলবে, বলার তো কিছু নেই। ছেলের বউ বুঝতে পেরেছে যে সত্যিই তার, কারণ হাজব্যান্ড তার ঘোরাফেরা করছে, কারণ অনেক দুঃখ, অনেক গ্লানি, অনেক কিছু নিয়ে তো খুব কষ্ট করে মারা গেছে, তার মধ্যেই ব্যাপারটা তো আসতে হবেই। এর প্রায় 1-1.5 মাস পর একটা খুব বীভৎস ঘটনা ঘটে। ভদ্রমহিলা ওয়াইফ যিনি, সে একটা খুব বিচ্ছিরি জিনিস দেখতে পান। কীরকম বিচ্ছিরি জিনিস দেখতে পান?
সেটা হচ্ছে যে এরকম একদিন রাত্রিবেলা নিজের ঘরে যখন ওরা শুয়ে ঘুমোচ্ছেন, ডিম আলোটা জ্বলছে, মানে ওই নাইট ল্যাম্প যেটাকে আছে না, নাইট ল্যাম্পটা জ্বলছে। তা ভদ্রমহিলা খুব অস্বস্তি লাগতে শুরু করলো ঘরের মধ্যে, মানে অস্বস্তি কাটছে না, কিরকম একটা লাগছে। লাগতে লাগতে ভদ্রমহিলার হঠাৎ ওই অস্বস্তি হলে কি আর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে চোখটা হালকা খুলে আগলা বন্ধ এরকম হয় না, উনি ওই হালকা চোখটা খুলে উনি দেখছেন যে এরকম পায়ের দিকে, মানে আমরা পায়ের দিকেই তো তাকাতে পারি, আমরা তো প্রথমের দিকে তার মাথার দিকে তাকাই না, তাই না? মহাভারতের শ্রীকৃষ্ণ তো প্রথম পায়ের দিকে তাকিয়েছিলেন। তা পায়ের দিকে যখন তাকিয়েছেন, তাকিয়ে দেখতে পান যেরকম, লক্ষ্য করেন যেরকম একটা দেওয়ালের দিকে আর ছাপ ছাপ কীরকম যেন হালকা ওই নাইট ল্যাম্পের আলো ছাপ ছাপ কীরকম। কিন্তু জানেন তো, নাইট ল্যাম্পটা আমরা বলছি, নাইট ল্যাম্পটা না, যখন প্রথম অবস্থায় জ্বালায় তখন কিন্তু খুব অন্ধকার থাকে, কিন্তু নাইট ল্যাম্পটা যতটা আমাদের চোখে সয়ে যায় তখন কিন্তু নাইট ল্যাম্পের আলোটা কিন্তু খুব একটা খারাপ হয় না, পুরো ঘরটা খুব ভালো করেই দেখা যায়। আমি এটা নিজের চোখে দেখেছি, আমার বাড়িতে মানে ফুট ল্যাম্প আছে, সেই ফুট ল্যাম্পে দেখেছি প্রথম অবস্থায় যখন জ্বালালাম পুরোটাই অন্ধকার, তারপরে ফুট ল্যাম্পটা আস্তে আস্তে যেন আমাদের চোখটা যখন মানে সয়ে গেল ব্যাপারটাতে তখন হয়। উনি সেই আলোতে দেখতে পেলেন যে ওই যে ছাপাটা ছিল সেটা যেন দেয়ালটা থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। ওনার বেশ ভারী অদ্ভুত লাগলো। উনি যখন অদ্ভুত লাগলো যে এটা কি করে হয়, যারা ছাপা দেখতে পাচ্ছে সেই ছাপাটা আবার বড় হয় নাকি দেওয়ালের মধ্যে, সে কখনো হয় নাকি। উনি সেইটাকে মানে এই দেখতে দেখতে উনি কী করলেন, উনি এবার উনি আস্তে আস্তে উঠে বসছেন। ঠিক যখন উঠে বসছেন উনি তখন দেখতে পাচ্ছেন যেরকম সত্যি ছাপাটা একটা বিশাল বড় আকার নিল এবং একটা মুখের আকার নিল। উনি ওনার দেখলেন মুখটা খুব চেনা চেনা লাগছে, না হ্যাঁ চেনা চেনা তো লাগার কথাই। দেখতে পেলেন যে ওনার ছেলের সেই মুখটা, মানে সরি ওনার হাজব্যান্ডের মুখটা চোখের সামনে ভেসে উঠেছে দেওয়ালে, এবং হাজব্যান্ডের মুখটা যেন খুব মানে কি বলবো, খুব অস্বস্তিকর অবস্থাতে রয়েছে। অস্বস্তিকর অবস্থাতে মানে মানে মুখটা যেন মানে ভালো লাগছে না, বা ওরকম হতাশাগ্রস্ত, বা ওই কি বলবো যেন খুব কষ্ট পাচ্ছে এরকম একটা। আর ওনার মানে এরকম অবস্থাটা উনি দেখে মানে উনি খুব, এবং এইটা শুধুমাত্র হলে ব্যাপারটা তবুও মানে কিছুটা ঠিক ছিল, কিন্তু এইটুকু ব্যাপারটাই শেষ হয়নি। উনি সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ওই অন্ধকার রাত্রির মধ্যে চাপা গোঙানির আওয়াজ শুনতে পান। মানে ওই কী হয়, দম আটকে গেলে মানুষের কী হয়, দম আটকে গেলে মানুষের একটা আওয়াজ হয় না, সেই আওয়াজটা শুনতে পাচ্ছেন। এবং ওই হাজব্যান্ডের মুখটা আস্তে আস্তে বিকৃত হতে থাকছে, বিকৃত হচ্ছে। এবং সেটা উনি দেখার পর উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। উনি ভয় পেয়ে তো চিৎকার করতে পারছেন না, কারণ পাশে তো 7 বছরের বাচ্চা মেয়েটা শুয়ে আছে। উনি যদি চিৎকার করেন তাহলে তো বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যাবে, তাই না? কিন্তু উনি কোনো রকমে বাচ্চা মেয়েটাকে গলা জড়িয়ে থাকেন। ওই অবস্থায় উনি ঠাকুরের নাম জপ করতে থাকেন। আস্তে আস্তে ঠাকুরের নাম জপ করার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওই যেন মিলিয়ে গেল ওই ছবি, মানে ওই ছাপ ছাপ ব্যাপারটা, ওই মুখের ব্যাপারটা কিরম যেন মিলিয়ে গেল। এবং সারা রাত উনি ওইভাবেই ছিলেন। কখন যে সকাল হয়েছে উনি খেয়াল করতে পারেননি। পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে উনি ওনার শাশুড়িকে পুরো ঘটনাটা বললেন, এবং উনি শাশুড়িকে এটাও জানিয়ে দিলেন যে উনি আর ওই বাড়িতে থাকবেন না, ওনার পক্ষেই বাড়িতে থাকা মেয়েকে নিয়ে আর সম্ভব নয়। কারণ অলরেডি বিভিন্নভাবে ওনার হাজব্যান্ড ওনাকে দেখা দিচ্ছে, ওনার মেয়েকে দেখা দিচ্ছে, ওনার মাকেও দেখা দিয়েছে, সেজন্য এই বাড়িতে থাকা ওনার পক্ষে সম্ভব নয়। এই ব্যাপারটা উনি তখন ওনার পাড়াপড়শিকেও সবাইকে জানালেন। পাড়াপড়শিকে জানালে পাড়াপড়শিও বললেন যে না, কথাটা খুব একটা ভুল বলেনি, কারণ ওই বাড়িতে পাড়াপড়শিরাও আশেপাশ দিয়ে গেলে রাতের অন্ধকারে অনেক সময় ভদ্রলোককে দেখতে পেয়েছেন বাড়ির ছাদে। মানে মোটামুটি ব্যাপারটা এই অবস্থাতে এসে দাঁড়িয়ে রয়েছে। ভদ্রমহিলা খুব নৃশংসভাবে একটা কাজ করেন, সেটা হচ্ছে শাশুড়িকে ওই বাড়িতে একা রেখে, মানে দুটো সকালবেলার লোক একটা রাত্রিবেলার লোক রেখে ওই বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে পাশের পাড়াতে একটা বাড়ি ভাড়া করে চলে যান।
সবাই বারণ করেছিল, সবাই বলেছিলেন যে এটা ওনাকে নিয়ে যান আপনি অন্তত। তখন বলছেন আমি তো ওনার ব্যবস্থা করে দিয়েছি, ওনার মাসোয়ারাও ব্যবস্থা করে দিয়েছি, যাতে ওনার কোনো খাওয়া দাওয়া থাকার কোনো রকম অসুবিধে না হয়। শাশুড়ির পক্ষে তো বলা সম্ভব না, কারণ সে কি বলতে পারে যে ছেলের বউ যেখানে ছেলে বেছে নেই, ছেলের বউকে কি বলতে পারে যে এরকম তুমি আমাকে নিয়ে চলো। ওনাকে নিয়ে যায়নি, ওনারা দুজন চলে যায়। এবং কিছুদিন পর ভদ্রমহিলার নিকট আত্মীয়ের সাথে পাড়ার লোকেরা যোগাযোগ করেন এবং সেই পাকাপাকিভাবে ভদ্রমহিলাকে নিয়ে চলে যান। এবং ওই বাড়িটা এরপর কি হলো, বাড়িটা তো সবাই চলে গেল বাড়িটা থেকে, বাড়িটা পুরো পরিত্যক্ত হয়ে গেল, তাই না? এবং বাড়িটার মধ্যে ওখান থেকে পাড়া থেকে লিখে দেওয়া হলো যে এই বাড়িটা কিন্তু কোনো রকম বিক্রি বাট্টা নেই, মানে কেউ যদি আসেন ওই বাড়িটার মধ্যে তারা তো থাকতে পারবে না। পাড়ার লোকেরা খুব ভালো কাজ করেছে, মহিলা এখন বাইরে থাকেন, পাড়ার বাইরে থাকেন, যে কোনো লোককে বিক্রি করে দিতে পারে, যে কোনোভাবে হোক, যেহেতু বাড়ি বিক্রি হবে না বলে লিখে দেন। এবার খুব একটা অদ্ভুত ঘটনা একদিন ঘটে। ওই যে বললাম না, অনেক দিনই অনেক মানুষ রাস্তা দিয়ে যেতে গেলে অন্ধকার রাতে ভদ্রলোককে ছাদে দেখেছে, ভদ্রলোককে দেখেছে গাছে জল দিতে দেখেছে। উনি খুব প্রকৃতিপ্রেমী ছিলেন, গাছ ফাছে জল দিতেন উনি। ভদ্রলোককে দেখেছেন গাছে জল দিতে রাতের অন্ধকারে। এরপরে একদিন বিকেলবেলা, সন্ধেবেলা নয়, সেটা ছিল শীতের বিকেল। ওই বিকেলবেলা কী হয়, তাড়াতাড়ি একটু অন্ধকার হয়ে যায় না শীতকালে। বিকেলবেলায় ঠিক পাশের একদম নেবার যারা ছিল, ওই নেবারের একজন নেবার দেখেন যে কোনো একজন কেউ মানে দেখেন যে ওর বাড়ির দরজা তালা খুলছে। এটা দেখে পাশের বাড়ির নেবার ছাদে উনি কাপড় তুলছিলেন বিকেলবেলা। উনি তাড়াতাড়ি চিন্তা করছেন যে কি, মানে তাহলে তো পাড়ার লোকেদের খবর দিতে হবে যে কে এসছে, দেখতে হবে তো। তা উনিও তাই এটা চিন্তা করে ভালো করে লক্ষ্য করছেন যে না, এটা তো দেখতে হবে কে এসছেন বাড়ির মধ্যে। ওরকম তো বললে তো আর হবে না, মানে বাড়িতে যে কোনো লোক ঢুকে যাবে পরিত্যক্ত বাড়ি পেয়ে, বা যে কোনো দুর্বৃত্ত যদি ঢুকে এখানে আস্তানা ঘিরে দেয়, তারা তো চিন্তা করতে শুরু করেছে। সে ভদ্রমহিলা যে এরপর তাহলে উনি পাড়ার লোককে ডাকবেন, যে পাড়ার লোকেরা তাহলে এসে যে কে একজন ঢুকছে সেটা তো দেখতে হবে। এই ব্যাপারটা যখন হয় উনি ভালো করে লক্ষ্য করেন, বাড়ির ছাদ থেকে ভালো করে দেখেন যে যখন তালাটা খুলছে এবং খুলে যখন ঢুকে গিয়ে তো দরজাটাকে বন্ধ করবে, তার মানে এবার তার ফ্রন্টটা দেখতে পাবেন। খুলে যখন দরজাটাকে বন্ধ করতে গেছে তখন কোলাপসেবল গেটে থেকে ফ্রন্টটা দেখে বাড়ির মালিক নিজে এসছে তালা খুলতে। মানে বাড়ির মালিক মানে কে? ভদ্রলোক। সেই মৃত ভদ্রলোক বাড়িতে তালা খুলে ঢুকছে। আমায় এই ঘটনাটা যখন বলেছেন মিতালি বসুপাল, উনি আমাকে বলেছেন ওখানে রেকর্ডিংয়ে, আমাকে তখন বলেছেন যে দাদা, একজন মৃত মানুষ তালা খুলছে, এটাও কি একটু সত্যিকারের অবাক ব্যাপার নয়? আমার মনে হয় পৃথিবীতে কোনো কিছুই অবাক নয়, সব কিছু পসিবল, কোনো কিছু ইম্পসিবল নয়। আমরা অবয়ব দেখতেই পাই, অনেক মানুষ দেখেছে। এবং যারা আমাকে এই ঘটনাগুলো পাঠান তারা অনেকেই, যারা সত্যি ঘটনা, তারা তো সত্যি ঘটনা দেখেই পাঠান, তারা অনেক মানুষ সোজাভাবে তাকে দেখতে পেয়েছে। সেই মানুষটাকে ধরে নেওয়া যাক, আজ থেকে বহু বছর আগে আমি যখন বলেছিলাম মোহিনী পিশাচের ঘটনা, মোহিনী পিশাচের সেকেন্ড পার্টটাও যখন বলেছিলাম, সেই সেকেন্ড পার্টে মোহিনী পিশাচ সত্যি এসেছিল, কিন্তু কি নাম ওর কাছে ওকে কিন্তু দেখেছিল এবং ও তার জন্য কিন্তু প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়েছিল। সেই জন্য বললাম মৃত্যুর পর ওই পার আর এই পার, এই দুটোর মধ্যে হয়তো মানে একটা সুতোর টান, হয়তো আমরা বলি সুতোর টান, সবই ঠিক আছে। কিন্তু একটা ঘটনা আমাদের প্রত্যেককে একটু মনে রাখাটা খুব দরকার, যে সেটা যারা অপঘাতে মারা যায় তারা কিন্তু কি বলবো, কারণ ভদ্রলোকের মৃত্যুটা যেটা হয়েছিল সেটা খুব কষ্টভাবে হয়েছিল, খুব কষ্ট করে। এবং এই কষ্ট করে যদি কারোর মৃত্যু হয় তখন তার আত্মাগুলো না সবসময় চলে যেতে পারে না। আর অপঘাতে মৃত্যুর আত্মা তো চাই না। একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, যে কোনো কারণেই হোক ভদ্রলোক হয়তো প্রচণ্ড দুঃখে অশান্তিতে সুইসাইডটা করে ফেলেছিলেন। কিন্তু উনি তো সুইসাইড হয়তো করতে চাননি, তার একটা ছোটো বাচ্চা মেয়ে আছে, একটা সংসার আছে, হয়তো রাগের বশে মাথা গরম করে উনি ওই কাজটা করে ফেলেছেন, সহ্য করতে পারেনি, করে ফেলেছেন। উনি যখন করে ফেলেছেন তারপর
ওনার আত্মা তখন কষ্ট পেতে শুরু করেছে, এবং যে কারণের জন্যই তার তৈরি করা স্বাদের বাড়ি, তার তৈরি করা একটা সুন্দর সংসার সহজে সে মায়া কাটিয়ে চলে যেতে তার পক্ষে সম্ভব হয়নি। কেমন লাগলো মিতালি বসু পালের এই ঘটনাটা? আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে। ওনার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আসছি এবার, হাতে বেশি সময় নেই, শমাঙ্কদার একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই শমাঙ্কদার ঘটনা শুনতে চান। শমাঙ্কদা সম্বন্ধে যারা জানেন না বা যারা ওনার ঘটনা শোনেননি তাদের ক্ষেত্রে একটু বলি। শমাঙ্কদা আমার থেকে বয়সে বড়, দাদার মতন, ভীষণ ভালো একজন মানুষ। কলকাতাতেই থাকতেন, মানে এখনও থাকেন, ওনার বাড়ি টাড়ি কলকাতাতেই। উনি এখন পুনাতে থাকেন, পোস্টিং পুনাতে, এবং পুনাতে আছেন, এবং পুনাতে অলরেডি ওনার জীবনে অনেক ঘটনা ঘটেছেন। তবে এইগুলো ছাড়াও শমাঙ্কদার একটা বিশেষ গুণ ভগবান শমাঙ্কদাকে দিয়েছেন। সেটা হচ্ছে শমাঙ্কদা যে কোনো কিছু এই নেগেটিভ এন্টিটির উপলব্ধি করতে পারেন। উনি কিন্তু কোনো তান্ত্রিক নন, কোনো তন্ত্র মন্ত্র এইসবে উনি কিন্তু কিছু করেননি কোনো দিন, এবং মানুষটাকে দেখলে অবাক হয়ে যাবেন, মানুষটা ভীষণ ভীষণ ভালো মানুষ। এবং একটা টাইমে ওনার মানে এই নেগেটিভ এন্টিটি, আমি ওনার সব একদিন উনি লাইভে এসেছিলেন, তারপর থেকে উনি আর কোনো দিন লাইভ করেননি। উনি সবসময় আমাকে ঘটনাগুলো সব বলতেন, আর আমি আজ পর্যন্ত ওনার জীবনের যত ঘটনা আছে সব বলেছি। ওই উপলব্ধির ব্যাপারটা বললাম সবাইকে, আপনাদেরকে, যারা যারা জানেন না তাদের বলি। আমি আপনি হয়তো কোনো জায়গায় গেলে কোনো কিছুকে কানেক্ট করতে পারবো না, কিন্তু উনি কানেক্ট করতে পারেন। মানে উনি কানেক্ট করতে মানে ওনাকেই যেন কানেক্ট করেন। ওই যে আমরা বলি না, ওইসবগুলো কিন্তু ভুল। রাশি হালকা, রাশি ভারী, এসবগুলো কিন্তু ভুল কথা। এটা বড় ইস্যু নয়। কোনো মানুষ মধ্যে একটা আলাদা ক্ষমতা ভগবান দিয়ে পাঠায়, যে সে নেগেটিভ এনার্জিকে ফিল করতে পারে। ভেরি ফরচুনেট হয়তো, কিন্তু যিনি ফিল করতে পারেন তার জীবনটা কিন্তু মানে আমি কি বলবো, মানে খুব দুঃখের। মানে তার জীবনটা খুব প্রবলেম, ঠিক আছে? কোনো মৃত মানুষকে দেখা, কোনো মৃত মানুষের সাথে কথা বলা, আর কোনো মৃত মানুষের সঙ্গে ফিল করা খুব প্রবলেম। আমি নোটিফিকেশান আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি দিয়েছি, দুপুরবেলা নোটিফিকেশান দিয়েছি। পাননি ম্যাম বলছেন, কিন্তু আজকে কিন্তু দিয়েছি। রোজ আমি আধ ঘন্টা আগে দিই, বাড়িতে ফিরে দিই, কিন্তু আজকে কিন্তু দিয়েছি। তা যাই হোক, তিনটে মনে হয় ঘটনা বলে ফেলেছি আমি অলরেডি। তা যাই হোক, তা এরপর হলো কি, শমাঙ্কদার এবারের ঘটনা 2 সপ্তাহ আগে ওনার সাথে দুটো ঘটনা ঘটেছিল। যেটা ঘটেছিল সেটা বলি। প্রথম, পুনাতে উনি গাড়ি নিয়ে বেরোননি সেদিন, কাছাকাছি জায়গায় যাওয়ার ছিল। উবের অটো আছে ওনার ওখানে, ওই ওলা অটো করে উনি বেরিয়ে গেছেন। কাজকর্ম সেরেছেন, কাজকর্ম সারার পর উনি যখন ফিরছেন, ঠিক সেই সময় দুপুর হয়ে গেছে। দুপুরবেলায় কি বলবো, অটোটা, রাস্তাটা পুরোপুরি ফাঁকা। রাস্তা না চিনি কেউ থাকে না, ফাঁকা থাকবেই। তার থেকেও বড় কথা, রাস্তায় জনমানুষটি নেই, অটোটা খারাপ হয়ে যায়। এবং অটোটা খারাপ হয়ে একটা বিপজ্জনক ঘটনা, অটো খারাপ হয়ে যাওয়ায়। কী করবেন? এবং অটোওয়ালা অনেক চেষ্টা করে অটোটা সারানোর জন্য, কিন্তু কোনোভাবে অটোটাকে সারাতে পারেনি। এবং শুধুমাত্র অটোটা না সারানোর জন্য শমাঙ্কদাকে বললো যে, সাহেব আমি তো এটা আপনাকে নিয়ে যেতে পারছি না, আমি বরঞ্চ আপনাকে অটো ব্যবস্থা করে দিচ্ছি। শমাঙ্কদা বললো, না, তুমি তো আর ইচ্ছে করে অটো খারাপ করোনি, তুমি যাও, আমি দেখে নিচ্ছি, রাস্তার মধ্যে অটো তো পেয়েই যাবে এখন দুপুরবেলা। তা ভদ্রলোক চেষ্টা করেছিলেন শমাঙ্কদাকে অটো ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু শমাঙ্কদা বলেন, না, তুমি যাও, আমি পেয়ে যাব। এই চিন্তা করে শমাঙ্কদা রাস্তাটা দিয়ে হাঁটতে শুরু করলেন, জনমানুষই নেই। একটু হাঁটতে হাঁটতে দেখলেন দুপুর রোদ্দুর। অনেকগুলো অটোর চেষ্টা করলেন, সব কটা অটো ক্যান্সেল হয়ে গেল। এবং একটা দেখতে পেলেন, একটা মিলিটারি ক্যান্টনমেন্ট দেখতে পেলেন। এটি ক্যান্টনমেন্টের দেখার পর উনি বেশ, মিলিটারি ক্যান্টনমেন্টগুলো খুব সুন্দর করে সাজানো থাকে না, এটা তো আমরা জানি সবাই। এবং একটা সুন্দর টিনটোরিয়ামের গেট রয়েছে, মানে যেটাকে আমরা বলি কবরস্থান বাংলায়। একটা টিনেটোরিয়ামের গেটে যে কবরস্থান, সেই গেটে খুব সুন্দর করে সাজানো, মানে ওটা
আর্মির লোকেদের জন্যই তৈরি করা হয়েছে। এবং বুঝতেই পাচ্ছেন আর্মিরা যদি ওটাকে মেনটেন করে তারা কীরম লেভেলে মেনটেন করতে পারে। তা যাই হোক, ওইটা দেখে উনি তাকিয়ে রইলেন এবং যখন তাকে রইলেন, মিতালি বাসুপাল আপনি এখন জয়েন করলেন, আপনার ঘটনাটা আমি বলে দিলাম অলরেডি, প্রথম ঘটনাটাই আপনার বলে দিয়েছি। যাই হোক উনি তো যখন গেটের দিকে তাকালেন দেখলেন একজন আর্মি অফিসার ওখানে দাঁড়িয়ে আছেন, মানে গেটে দাঁড়িয়ে আছেন। উনি যখন দাঁড়িয়ে আছে দেখেছেন, উনি তখন তো দেখে মানুষ হয় না যে ফাঁকা রাস্তার মধ্যে কেউ নেই, উনি এরা দুজন মিলিটারি একজন অফিসার গ্রেভিয়ার মানে কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন, আর কেউ নেই, সারাটা জায়গা ফাঁকা। তা উনি ভদ্রলোক ওনাকে দেখে হাসার পর দুজনে কথা বলেন এবং কথা বলাতে ভদ্রলোক ওই আর্মির ভদ্রলোক ওনাকে বলেন যে আপনি কিছুক্ষণ ওয়েট করে যান, আপনি এখান থেকে পাবলিক ভেহিকলস পেয়ে যাবেন, কারণ এখানে একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটা এক্ষুনি মানে 3:45 নাগাদ খুলবে, মানে ছুটি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি এখানে প্রচুর ভেহিকলস পাবেন, পাবলিক ভেহিকলস। আর তখন উনি ঘড়িতে দেখেন তখন বাজে 3টে। এবার উনি কী করবেন, 3টে থেকে 3:45, 45 মিনিট ওনার তো কিছু করার নেই। এবার উনি তখন দেখে বললেন যে ঠিক আছে। তা উনি বারবার করে ওনার ওই কবরস্থানের দিকে নজর যাচ্ছিল, এবং যখন কবরস্থানের দিকে নজর যাচ্ছিল তখন ভদ্রলোক বললেন যে আপনি কি ভেতরে এসে দেখবেন? তো তখন উনি একটু ইতস্তত করছেন সমাঙ্কদা বলছে যে ভেতরে মানে যাওয়াটা একটা, তখন উনি বলছেন যে আমি তো খ্রিস্টান নই। তখন বলছে না আমি আর্মিরও লোক নই। তখন বলছে নো প্রবলেম, আপনি খ্রিস্টানও নন আর্মির লোক, তাদের কিছু শেখায় না, আমরা 4টে অবধি সবাইকে এখানে কিন্তু ঢুকে দিই, আমি 4টে অবধি আমরা এখন 4টে অবধি আপনি আসতে পারবেন, তারপর আমরা মানে আদার্স বাইরের কাউকে ঢুকতে দিই না। তখন যাদের ওই ফ্যামিলির কবর আছে তারা একমাত্র আসতে পারেন, আর কেউ পারি না। তো যাই হোক, তখন বললো যে আপনি রেজিস্টারে সাইন করে কিন্তু যেতে পারেন। তা সমাঙ্কদা কী করলো, রেজিস্টারে ওখানে সাইন করলো, সাইন করে বলছে যে আমি যখন ঢুকলাম মানে তোমায় কি বলবো, মানে অসাধারণ মেনটেন করা, চারিদিকে সুন্দর ছোট ছোট পাতার বাহারি গাছ এবং যে কটা গ্রেভিয়ার রয়েছে প্রতিটা গ্রেভিয়ারের মানে ওয়েল মেনটেন্ড যেটাকে বলে রয়েছে। তা তখন তো সমাঙ্কদা চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, সেখানেও একটাও লোক নেই। আমার অভিজ্ঞতা আছে গ্রেভিয়ারে, আমি জানি মানে সেই জায়গাটাতে গেলে মনটা না কীরকম একটা যেন হয়ে যায়। ভবানীপুর সিমেট্রিতে যারা গেছেন কিনা জানি না, যেটা হচ্ছে চিড়িয়াখানা ঠিক পেছন দিকে আছে, রীতিমতো আপনি ভয় পাবেন, ঠিক আছে। এছাড়া আনোয়ার রোডে সিমেট্রি আছে, যারা গেছেন এখন আমি জানি না, আমি অনেক বছর আগে বহুবার যেতাম, মানে বিকেলবেলা বলতে গেলে আড্ডা মারতে ওখানে যেতাম, এরকম একটা ব্যাপার। সেখানেও মানে আপনার রীতিমতো ভয় লাগবে। আর এই যে সিমেট্রির কথা সমাঙ্কদা বলছে যে অসাধারণ সুন্দর, তোমাকে আমি কি বোঝাবো। এই সিমেট্রিতে গিয়ে আমি দাঁড়িয়ে চোখ বন্ধ করে, সামনে একটা গ্রেভিয়ার পেলাম, সেখানে আমি দাঁড়িয়ে চোখ বন্ধ করে আমি আমার ভগবানকে ডেকে বললাম যে তো ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার আত্মার শান্তি হোক, চোখ বন্ধ করে। যেই উনি বলছেন হঠাৎ করে সমাঙ্কদা নাকি ফিল করেছে যে কিছু একটা এন্টিটি সমাঙ্কদার আশেপাশে রয়েছে। এটা উনি পারেন, এটা করেন। আর ওনার কানের কাছে কেউ একটা বলল নেক্সট। এই নেক্সট ব্যাপারটা শুনে সমাঙ্কদা আরেকটা গ্রেভিয়ারের সামনে গিয়ে দাঁড়ালো। যখন আরেকটা গ্রেভিয়ারের সামনে গিয়ে দাঁড়িয়েছে সমাঙ্কদা, তখন সমাঙ্কদা সেখানেও চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন বলছে নেক্সট, আবারও বলেছে সমাঙ্কদাকে। যখন আবারও বলছে সমাঙ্কদাকে নেক্সট, সমাঙ্কদা থার্ডটায় গেছে এবং থার্ডটায় গিয়ে দেখছেন যে মানে গ্রেভিয়ারটা এত বিউটিফুল করে সাজানো এবং তরতাজা ফুল রাখা আছে। দেখে সমাঙ্কদার মনে হলো হয়তো এটা 1-2 দিনের মধ্যেই ব্যাপারটা ঘটেছে, মানে তরতাজা ফুলটা দেখে এবং চারিদিকে যে মানে ব্রাশ দিয়ে অসাধারণ কাজ করা, মানে এবং উনি এইটা দেখার পর উনি ভালো করে ওই ব্রাশ দিয়ে লেখা মানে নাম খোদাই করাটা দেখে উনি পড়লেন যে উনি যেদিন গেছিলেন ঠিক তার আগের দিনের ডেটটা রয়েছে। তখন উনি বললেন যে বুঝতেই পারলেন যে ব্যাপারটা তো ঠিকই আছে, আগের দিনের ডেটটা মানে তার মানে কালকেই মারা গেছেন, কালকেই ওনাকে কবর দেওয়া হয়েছে। এটা উনি দেখার পর
উনি ওখানে ভদ্রমহিলার এবং এজটা দেখে উনি দেখলেন যে 87 ইয়ার্স ওল্ড, এবং ঠিক তার পাশেই আরেকটা গ্রেভিয়ার একই রকম করে করা, কিন্তু সেটা দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো। তা উনি এবার ওখানে দাঁড়িয়ে যখন মাথা নিচু করে ওই ওই একই কথা বলতে যাচ্ছেন, যে এরকম ভগবান আপনার আত্মার শান্তি দিক, আপনার আত্মাকে আমি শান্তি কামনা করি, যখন এই ব্যাপারটা করেন, যখন উনি এটা দেখছেন, ঠিক হঠাৎ মানে মাথা নিচু করে তো বলতে হয় এই ব্যাপারগুলো, যখন শ্রদ্ধায় যখন কোনো মানুষ করে, তখন হঠাৎ করে উনি মাথাটা যখন উনি তোলেন, তখন সমগ্রদা বলছে যে মানে তুমি কল্পনা করতে পারবে না, ওই দুপুর রোদ্দুরে আমার মনে হলো যেন সামনে থেকে কোনো একটা রে আমাকে সাইড দিয়ে চলে যাচ্ছে, চারিদিকে মানে আলোর ঝলকারি সাইড দিয়ে চলে যাচ্ছে। আমি দেখলাম সামনে দাঁড়িয়ে আছে একজন সাদা চুলালা বয়স্কা মহিলা, গাউন পরা, উপরে ফুল 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 জামা পরা, আর চোখে একটা নিকেলের চশমা, হালকা স্মাইল দিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এবং যখন এটা হলো, আমি যখন দেখতে পেলাম, তখন আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। মানে সমগ্রদা ঠিক তখন এটা হয়, যখন এরকম কাউর প্রেজেন্স ফিল করে, একদম দাঁড়িয়ে আছে বা তার সাথে কথা বলা, কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, শরীরটা খারাপ হতে শুরু করলো। এবং ভদ্রমহিলা সমগ্রদার দিকে ডাইরেক্টলি তাকিয়ে আছেন, এবং উনি সমগ্রদা তখন ইংলিশে ওনাকে বললেন যেরকম আমি আপনার আত্মার শান্তি, আমি ভগবানের কাছে প্রে করি, আমি আপনার আত্মার শান্তি কামনা করি। এবং এটা উত্তরে উনি ওনাকে বললেন যেরকম আমি জাস্ট কালকেই আমাকে কবর শায়িত করা হয়েছে, এবং আমি এবং আমার হাজব্যান্ড একই দিনে মানে কবর দেওয়া হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড 10 বছর আগে মারা গেছেন। এই কথাটা বলার পর খালি উনি একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, ইউ অলসো ফুলফিলিং ইয়োর লাইফ। এই কথাটা বলায় সমগ্রটা তখন শোনার পর মাথাটা একবারে নিচু করে ফেলে, এবং সমগ্রতা বলছে তুমি কল্পনা করতে পারবে না, উনি যখন আমার সাথে কথা বলেছেন তখন আমার দু চোখ বেয়ে মানে ঝরঝর ঝরঝর করে জল পড়তে শুরু করলো। ও সমগ্রতা তো চলে এসে লাইভে, তা সমগ্রতার দু চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। এটা হয় মানে মানে অতিরিক্ত শ্রদ্ধা, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত দুঃখতে, খালি দুঃখতেই কিন্তু চোখে জল পড়ে না, সব কিছুতেই পড়ে। যখন এই ব্যাপারটা হলো তখন মানে কি সমগ্রদার মাথাটা নিচু করে শ্রদ্ধাতে যখন মানে ওই ব্যাপারটাকে যখন উনি নিচ্ছেন, ইউ অলসো ফুলফিলিং ইউর লাইফ, যখন এটা নিচ্ছে এবং নেওয়ার পর যখন উনি মাথাটা তুললেন, মাথাটা তুলে দেখলেন সামনে কেউ দাঁড়িয়ে নেই। এটাই স্বাভাবিক, সামনে কেউ দাঁড়িয়ে নেই। সমগ্রদা একটু ন্যাচারালি তখন একটু আড়ষ্টতা ফিল করবেই। আপনারা শুনছেন সমগ্রদার সামনে ঘটেছে, আমি বলছি খুব সুন্দর পাখার হাওয়া চলছে, আলো টালো রয়েছে চারিদিকে, বাড়ির মধ্যে বসে পা দুলিয়ে পা নাচাতে নাচাতে জল খেতে খেতে আমি ঘটনাটা বলছি। সমগ্রদার সামনে দাঁড়িয়ে আছে, যিনি কালকেই যাকে কবর দেওয়া হয়েছে তার সামনে দাঁড়িয়ে আছেন। মানে সিচুয়েশনটা একটু বুঝতে চেষ্টা করুন, খালি জাস্ট বুঝে নিন যে হ্যাঁ অবভিয়াসলি ঐশ্বরিক অনুভূতি বোধহয় এটাকেই বলে, ঠিকই বলেছে সমগ্রদা, দাঁড়িয়ে আছে সমগ্রদা, মানে সেইটাকে ফিল করছে। আর আমরা ওনার ফিলিংসটাকে নিয়ে গল্প মানে ঘটনাটা বলছি। দুটোর মধ্যে আমার বলার মধ্যে অনেক তফাৎ আছে, আর ওনার করার আর আমার বলার দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি সেইটা ঢেলে বলতে পারবো না, কখনোই না, কারণ আমি ওটা ফিলই করিনি। একমাত্র যিনি বলতে পারবেন সেটা সমগ্রদা। তো যাই হোক, ঠিক টাইমে উনি লাইভে ঢুকেছেন, ওই জন্য বলতে পারছেন, ভালোই হবে। তা এরপর মানে যখনই এই ব্যাপারটা ঘটে তখন সমগ্রতা তখন এদিক ওদিক মানে আড়ষ্টতা কাটিয়ে এদিক ওদিক যখন তাকাচ্ছে, এটাই হয় না যে কোথায় গেলেন, জানেন নেই, জানেন চলে গেছেন, জানেন উনি আর আসবেন না, জানেন ওনাকে অস্তিত্ব কোনোদিন হতেই পারে না, তাই না? উনি তখন এদিক ওদিক দেখতে দেখতে দেখেন ওইখানে যারা জল বয়ে তারা ওখান থেকে যাচ্ছিলেন একজন। তিনি সমগ্রতাকে দেখে একটু তাকিয়ে বললেন যে উনি কি আপনার কেউ হন? তো সমগ্রতা বললেন না না, আমার কেউ হন না। তখন বলল আসলে কালকে ওনাকে কবর শায়িত করা হয়েছে এবং অনেক রাত পর্যন্ত, সকালেই করা হয়েছে, অনেক রাত পর্যন্ত ওনার গ্র্যাভিয়ারে অনেক মানে কাজ হয়েছে। মানে ব্রাশের কথাটা বললাম, ব্রাশ দিয়ে যে করা হয়েছে যে কাজগুলো অনেক রাতে করা হয়েছে, অনেক রাত অবধি কাজ চলেছে। সমগ্রতা আর কিছু বললো না,
ন্যাচারালি শমাঙ্কদা আস্তে আস্তে ওখান থেকে মানে কি বলবো হেঁটে হেঁটে ড্রাইভিয়ার থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর উবের ওলা অটো বুক করার চেষ্টা করলো। ওলা অটো বুক করার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। তখন পেয়ে উনি ওনার মতন বাড়ি চলে এলেন। এই অনুভূতিটা সবাই পাবেন না, আমি তো পাবোই না, আপনারা অনেকেই পাবেন না। কারণ এই অনুভূতি করতে গেলে সেই ফিলিংসটা লাগে, সেই ক্ষমতাটাকে লাগে, যেটা সব মানুষের মধ্যে থাকে না। আমি শমাঙ্কদাকে নিয়ে বা আরও দুজনকে নিয়ে কোনো একটা বাড়িতে ঢুকলাম, কোনো একটা হন্টেড হাউসে ঢুকলাম। ওখান থেকে বেরোনোর পর বললাম এখানে কিছু নেই, ফালতু ব্যাপারে সব কিছু নেই। শমাঙ্কদা সেই ফিলটা করতে পারবে। শমাঙ্কদা একবার আমার সঙ্গে ছিলেন, একটা পিকনিকে আমরা ছিলাম। সেই শমাঙ্কদা থাকলে, শমাঙ্কদা গেলে শমাঙ্কদা ফিল করতে পারতো। কারণ শমাঙ্কদার সেই গুণটা আছে, সেই মানে সেই ক্ষমতাটা আছে, যেটা আমার আপনার হয়তো নেই। ভগবান সবাইকে সব কিছু দেয় না। ঠিক ওই 2 সপ্তাহ আগেরই ঘটনা, আবারও একটা ঘটনা ঘটে। সেদিন শমাঙ্কদা পুনার অফিস ফ্ল্যাটে ছিলেন, কাজ করছিলেন। সন্ধ্যেবেলা কাজ করতে করতে ওনার খুব একটা অস্বস্তি শুরু হলো। মানে ওই ব্যাপারটা কি জানেন তো, মানে আমি ওনার ঘটনাগুলো বলি বলে আমি জানি যে এরম ঘটনা ঘটার আগে ওনার একটা মানে হয় না, 6 সেন্স কাজ করে। আমার আপনার মনে হয় না 6 সেন্সটা একটা বিশাল বড় ফ্যাক্টর, ওটা কাজ করে যে কিছু একটা হতে চলেছে, কিছু একটা হতে চলেছে। দেখবেন মানুষের এটা হয়, কিছু একটা হচ্ছে। শমাঙ্কদার মাথার মধ্যে ওই ব্যাপারটা ঠিক আসে যে কিছু একটা হবে, কিছু একটা হবে। ঠিক তাই উনি টেবিলে বসে কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎই মনে হলো কেউ একজন যেন ওনার এই কাঁধে একটা হাত রাখলেন। ভাবুন, একটা পেছন থেকে যদি কেউ হাত রাখে কীরকম লাগে। উনি জানেন ফ্ল্যাটের মধ্যে কেউ নেই, আমি যদি জানি আমার ফ্ল্যাটের মধ্যে কেউ নেই, সেই অবস্থায় আমাকে যদি কেউ একজন ডাকে বা কাউকে আমি দেখতে পাই, সে দরজা দিয়ে ঢুকলো কী করে, বা কেউ আমার হাতের মধ্যে স্পর্শ করে, আমি প্রথম বুঝবো যে এটা কিছু একটা ব্যাপার, এখানে আসবো কী করে, হতেই পারে না। ঠিক তাই উনি দেখতে পেলেন একটা, মানে উনি কাউকে দেখেননি, উনি খালি ফিল করলেন কেউ একটা ওনার কাঁধে স্পর্শ করলেন। এবং সেদিন উনি খুব বাজে ফিল করলেন। ওনার মনে হলো মানে খুব একটা কি বলবো, মানে খারাপ এন্টিটি, মানে মানে খুব একটা মানে ভালো এন্টিটি নয় যে ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। এটা ওনার পক্ষে নেওয়াটাও মানে খুব কষ্টের। কোনো ভালো মানে ভালো নেগেটিভ কিছু আপনার কাছে যদি আসে, আপনি সেটাকে তবু নিতে পারবেন। কিন্তু খুব খারাপ নেগেটিভ এন্টিটি যদি আপনার কাছে আসে, আপনি সেটাকে কিন্তু সহজে নিতে পারবেন না, নিয়ে আপনার পক্ষে সম্ভব হবে না। শমাঙ্কদা তখন ঠাকুরকে, লোকনাথ বাবাকে ডাকতে শুরু করলেন। ওনার বাড়িতে শ্রীকৃষ্ণ আছেন, রাধা, ওনাদেরকে ডাকতে শুরু করলেন। ডাকতে শুরু করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা আস্তে আস্তে ওনার কাছ থেকে কেটে গেল। যখন ওনার কাছ থেকে কেটে গেল, উনি এবার একটু ধাতস্থতে টাইম লাগে, কারণ গলা, ঘাড়, সব লোম টোম এগুলো তো খাড়া হয়ে যায়, কারণ গা ভারী হয়ে যাবে আপনার, সেটাই স্বাভাবিক। কারণ আপনাকে বললাম না, যতই আপনি নিজের লোককে দেখুন, যতই আপনি পরের লোককে দেখুন, আফটার অল তো আত্মা। আপনি যাকে দেখবার চেষ্টা করছেন বা যে আপনাকে দেখা দিচ্ছে, সে যদি আত্মা হয়, আপনি যখন জানেন সে একজন আত্মা, আপনার পক্ষে কি সেটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। কখনোই আপনি সেটাকে ভালো মনে নিতে পারবেন না, ভালো গল্প করে নিতে পারবেন না, তাই না? এবং এক্স্যাক্টলি তাই, সব সময় তাই হয়। আমাদের প্রত্যেকটা, ভালো হোক খারাপ হোক, মানে আপনি যখন দেখবেন যে কোনো একটা আত্মা আপনাকে যখন বলে দেবে যে একটা আত্মা এসে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে যত হোক মানে কথা হয়তো বলতে বাধ্য হবেন, কারণ মরে যাওয়ার ভয় কথা বলতে বাধ্য হবেন, কিন্তু মানে আপনি নিতে পারবেন না ব্যাপারটা। তাই হলো ওনার ক্ষেত্রে, নেওয়াটা একটু প্রবলেম হলো। কিছুক্ষণ পর ওনার শরীরটাও খারাপ লাগতে শুরু করলো। এরপর যখন উনি একটু ধাতস্থ হয়ে গেলেন, উনি তখন ওনার মোবাইলটাকে নিয়ে যখন দেখছেন যে মোবাইলটা নিয়ে, তখন দেখলেন ওনাদের একটা অফিসিয়াল বন্ধুদের গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে প্রচুর মেসেজ। ওনার এক মানে জুনিয়র এক বন্ধুর কথা সবাই লিখেছে। সেই জুনিয়র বন্ধুর স্পাইনে প্রবলেম ছিল এবং অনেক দিন ধরে ভুগছিল, তারপর আবার ঠিকও হয়ে গেছিল। এবং কি বলবো, মানে ওই এক্স্যাক্টলি তাই, ওই অবভিয়াসলি এনভায়রনমেন্ট তো খারাপ হবেই, সার্কামটেন্সেস, মানে যদি ওইরকম ধরনের ব্যাপারটা হয়, এ তো স্বাভাবিক কথা, যে কোনো মানুষেরই খারাপ লাগতে বাধ্য।
আপনার ঘরের মধ্যে একটা হালকা মানে গুমোট ভাব চলে আসবে, আর ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করবে, আর একটা অন্যরকম ফিলিংস তো হবেই, মানে মানে যেটাকে আপনি হয়তো বদলাতে মানে নিতে পারছেন না, এরম একটা তো হবেই পরিস্থিতিটা। তো যাই হোক, হঠাৎ মানে ওনার কষ্টও হবে, স্বাভাবিক কথা। কিছুক্ষণ পর মানে ওই ওই ভদ্রলোকের ব্যাপারটা, মানে উনি অসুস্থ ছিলেন, বেশি বয়স নয়, সমগ্রতার থেকে অনেক ছোট, এবং তার ছেলে আছে, বউ আছে, সবই আছে তার। ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তা ভদ্রলোক ভালোই ছিলেন, প্রচুর বন্ধুবান্ধবরা টাকা পয়সা তুলে ওর ফ্যামিলিকে হেল্প করেছে, ওর মানে শরীর খারাপে অনেক কিছু হেল্প টেল্প করেছেন। কিন্তু ভদ্রলোক মানে জাস্ট কিছুক্ষণ আগে, মানে সমগ্রদাকে খুব ভালোবাসেন, দাদা দাদা করতেন সমগ্রদাকে, কিছুক্ষণ আগে জাস্ট ভদ্রলোক মারা যায়। অসুস্থ ছিলেন তখনও, সেই সময় অসুস্থ ছিলেন, মারা যায়। বক্তব্য হচ্ছে সমগ্রদা মোটামুটি হোয়াটসঅ্যাপের টাইম অ্যাডজাস্ট করে দেখতে পেলেন যে সময়টা কিন্তু মোটামুটি সেটাই বলছে, এবং হয়তো সেই ভদ্রলোক সমগ্রদার সাথে কন্ট্যাক্ট করার সেই মুহূর্তে চেষ্টা করেছিলেন, মানে ওই যে টাচে, কিন্তু সমগ্রদা সেটা সুযোগ দেয়নি, কারণ সমগ্রদা তখন ওই পরিবেশটাই যে লিখছে না, এই এনভায়রনমেন্টটা হেভি এনভায়রনমেন্ট হয়ে গেছিলো, ভালো লাগছিল না, গুমোট ওয়েদার, মানে একটা হয় না, মানে তখন আর নিতে পারছিলেন না। সেই জন্য সমগ্রদা তখন বুঝতেই পেরেছেন যে টাচটা করেছে কিছু বলবার জন্য, হয়তো সমগ্রদার থ্রু দিয়ে তার ছেলের ফ্যামিলির কথা বলবে, বা তার ছেলের কথা বলবে, তার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে কথা বলবে। তখন সমগ্রদা সেটা বলবার আগেই সমগ্রদা গ্রুপের মধ্যে জানিয়ে দিল যে ওকে চল আমরা সবাই মিলে ওর ফ্যামিলিকে চল একটু হেল্প করি, এবং সমগ্রদার সঙ্গে সঙ্গে সেটা পাঠিয়েও দেন যে উনি যেটা হেল্প করতে পারবেন। সমগ্রদা তাড়াতাড়ি পাঠিয়েও দেন, এবং ব্যাপারটা হয় কি, বলেন যে এরকম ওনার অ্যাটলিস্ট যেন ওনার ছেলে যেমন তো খুব দিচ্ছে বা তত দূর অবধি আছে, যেন ছেলের পড়াশুনো নিয়ে যেন কোনো রকম প্রবলেম না হয়, আমরা যেন সবাই দেখতে পারি, এটাই অনেক বড় কথা। সমগ্রদা এরকম হেল্প প্রচুর মানুষকে করেছেন, আমি এর আগেও বলেছি। যে কারণে সমগ্রদাকে 3-4 সপ্তাহ কি 2 মাস আগে সমগ্রদার একটা ঘটনা বলেছিলাম, এক ভদ্রমহিলার ছেলে, তার হার্টে ফুটো ছিল, সে কানেক্ট করেছিল সমগ্রদার সাথে। সমগ্রদা তার ওই বাচ্চাটাকে একটা এনজিও থ্রু দিয়ে রাজস্থানে তার হার্টের অপারেশন করিয়ে দিয়েছিল, এবং তার কৃতজ্ঞতা বোধও ছিল, সে কিন্তু সমগ্রদাকে ফিরে এসে জানিয়েও দিয়েছিল। অনেকের কাছে এই ব্যাপারগুলো একটু অবাস্তব লাগতেই পারে, কিন্তু আমি সমগ্রদার ঘটনা 4 বছর ধরে বলছি, 4 বছর, 2000 থেকে বলছি, 2020 থেকে বলছি, 2020 থেকে বলছি, 2024, 4 বছর ধরে ঘটনা বলছি। সমগ্রদার এরকম এরকম প্রচুর ঘটনা আছে, আমার লাইভ খুলে শুনে নেবেন, যে সমগ্রদাকে সত্যি সমগ্রদাকে কানেক্ট করতে চায়, এবং এটা কিন্তু খুব খারাপ, সমগ্রদার পক্ষে খুব খারাপ। যিনি কানেক্ট করছেন তার পক্ষে হয়তো ভালো, কিন্তু সমগ্রদার পক্ষে খুব খারাপ, যে কারণে সমগ্রদা এখন এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। মাঝখানে অনেক দিন সমগ্রদা কোনো ঘটনা আমাকে বলেনি, আমি বরঞ্চ সমগ্রদাকে বলছি, সমগ্রদা কিছু বলছে যে আমার কি এরকম ঘটনা ঘটলে তোমার ভালো লাগবে, এটা স্বাভাবিক কথা, যার হয় তার ভালো লাগে না, আমরা হয়তো ভাল লাগছে, সমগ্রদার ঘটনা শুনতে খুব ভালো লাগছে, আমার বলতে খুব ভালো লাগছে, তাই না, কিন্তু সমগ্রদার ব্যাপারটা মনে হয় ভালো লাগবে না, তার কারণ এরকম একটা এন্টিটি যখন আসবে, সে এন্টিটি তো এমনি এমনি আসবে না, তাই না, সে কিছু একটা কানেক্ট করছে কিছু একটা পাওয়ার জন্য। এবং যাই হোক, সমগ্রদার ঘটনাটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে সমগ্রদার ঘটনা। সমগ্রদার আরও ঘটনা আছে, যে ঘটনাগুলো একটু বড়, সেগুলো আমি রেডি করছি, রেডি করে আপনাদেরকে অবশ্য করে আপনাদেরকে শোনাবো, কারণ সমগ্রদার ঘটনা শুনতে সবাই ভালোবাসে। ঠিক আছে, আজকে সময় হয়ে গেল, 11টা বাজে। আমি এবার আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি লাইভ করতে, ওখানে যাদের আসবেন, যাদের পক্ষে সম্ভব, অবশ্যই ওখানে দেখা হবে। আপনারা জানেন তো আমার ইন্দ্রজিৎ রায়চৌধুরী নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে বুধবার শনি আমি লাইভ করি, যদিও গত বুধবার আমি করতে পারিনি, এটার পর আমি লাইভ করি শনিবার। কারণ সত্যি ভূতের গল্প থেকে আমরা যারা যারা আছি, যাই আছি, আমাকে যতটুকু মানুষ চেনেন, আপনারা যতটুকু যারা যারা ভালোবাসেন, সব কিন্তু সত্যি ভূতের গল্প চেনেন, এখান থেকে কিন্তু আমার পরিচিতি। সুতরাং এখানে লাইভ আমি না করলে আমার চ্যানেলে আমি লাইভ করি না, আমার করার ইচ্ছেও করে না। ঠিক আছে, এই যে লাইভটা আমি করলাম আজকে, অনেক দিন পর আমার নিজের স্যাটিসফ্যাকশান পেলাম, তার কারণ সত্যি ভূতের গল্পে আমি যখন লাইভটা করি না, আমার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশান আছে, 4 বছর ধরে এখানে করে যাচ্ছি। আসি তাহলে, আবার দেখা হবে সামনের সপ্তাহে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, গরমটাকে ভালো করে নিন।